For more on Islamabad talks, we're joined by our থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পাকিস্তান ব্যুরো চিফ আনাজ মালিক। ধন্যবাদ আনাজ। আলোচনার আগে ওখানকার পরিবেশ কেমন? আচ্ছা, ইসলামাবাদ পুরোপুরি প্রস্তুতেই। আপনি যাকে ঐতিহাসিক আলোচনা বলবেন, সেই আলোচনাগুলো আয়োজনের জন্য। এটা বলা ভুল হবে না যে যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরান একসঙ্গে বসছে এ ধরনের আলোচনাই প্রথম যুদ্ধটি হয়েছিল ১৩ দিন আগে। তারপর তারা মাস্কাটে একসঙ্গে বসেছিল এবং পরে জেনেভায়, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আমার সঙ্গে আছেন ওয়ার্ল্ড টুনাইটের এশিয়া ওয়ানের সিনিয়র অ্যাঙ্কার জেমস নিটশেও। জেমস, চলুন আমরা একটা বিশ্লেষণ করি এবং একটা ধারণা নিই। জেমস, আপনি ইসলামাবাদে আছেন, আপনি তো গতকাল থেকেই এখানকার পরিবেশ কেমন, আপনি এটা কিভাবে দেখছেন? আমার মনে হয় এখানে অনেক প্রত্যাশা আছে এবং বলা যায় যে অনেক আশা ভরসাও রয়েছে। ইসলামাবাদে থাকলে আপনি এটা মিস করতে পারবেন না। আপনি জানেন এই আলোচনা এখানে হওয়ার কথা। নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন। আমরা দেখেছি পুরো রেড জোন বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যেখানে যেখানে গিয়েছি প্রায় সর্বত্রই নিরাপত্তা বলয় দেখেছি। আমি দেখেছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে মিডিয়া সেন্টারেও আমরা বিশাল বিশাল নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি এবং সবাই এ নিয়েই কথা বলছে। গতকাল প্লেনে আমাদের সদর দপ্তর করাচিতে হলেও দেখছিলাম অন্যরা ইরান যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলছে, একে অপরকে ফোন দেখাচ্ছিল আর খবর শেয়ার করছিল। আজ সকালে আমার রিসেপশনিস্ট বলছিলেন ইসলামাবাদে কি যুক্তরাষ্ট্র ইরান আলোচনা হতে যাচ্ছে, এবং আমি পাকিস্তানের জন্য এক বিশেষ ধরনের গর্ব অনুভব করি। পাকিস্তান আজ বিশ্ব নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ আয়োজন সম্পন্ন করতে সক্ষম হচ্ছে যা সত্যি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। মানে পাকিস্তান এখানে যা অর্জন করেছে তা সত্যি অসাধারণ। আপনাকে নিরাপত্তার একটা ধারণা দিতে, যেহেতু আপনি উল্লেখ করেছেন জেমস নিরাপত্তা বলয় নিয়ে কথা বলেছিলেন, এখানে ৬,০০০-এরও বেশি নিরাপত্তা কর্মী ৩ স্তরে মোতায়েন করা হয়েছে। তাহলে প্রথম স্তর বা প্রথম প্রতিরক্ষা লাইন হলো পুলিশ, দ্বিতীয় প্রতিরক্ষা লাইন হলো আধা সামরিক বাহিনী, যার মধ্যে আছে রেঞ্জার্স এবং এফসি ফ্রন্টিয়ার কনস্টেবুলারি, আর তৃতীয় প্রতিরক্ষা লাইন হলো পাকিস্তানি সামরিক বাহিনী। জেমস, আপনি উৎসাহ নিয়ে কথা বলেছিলেন। আমার মনে হয় আমি এভাবেই বলবো, তবুও এ নিয়ে কিছুটা সংশয় রয়েছে। আমরা দেখেছি লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হয়নি। আমরা আশা করেছিলাম আগতরা আরও আগে এসে যাবে। পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমরা এই আগমনগুলোর জন্য অপেক্ষা করছি। আপনি কি মনে করেন এর থেকে কিছু বাস্তব, কিছু উল্লেখযোগ্য বেরিয়ে আসবে? এই মুহূর্তে আমি যা বলতে পারি তা হলো অনেকেই খুবই নার্ভাস থাকবেন। অনেকেই যেন দম বন্ধ করে আছেন, কারণ পুরো বিশ্ব দেখছে। আর প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই কি উপস্থিত হবে? বর্তমানে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আলোচনা সপ্তাহান্তে চলবে। আমরা অতীতে বিভিন্ন পরিস্থিতি কভার করেছি। আমি চুক্তি আলোচনা কভার করেছি যার যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নেই, এবং আমি দেখেছি এই ধরনের আলোচনা মুহূর্তের মধ্যেই কেমন ঘুরে যেতে পারে, মোড় নিতে পারে বারবার। কখনো কখনো এগুলো ভালো দিকে মোড় নেয়, আবার কখনো খারাপ দিকেও যেতে পারে। আর যখন এত বড় কিছু ঝুঁকির মধ্যে থাকে, এই পর্যায়ের আলোচনার কথা বললে তখন যে কোনো কিছুই ঘটতে পারে, এটা মাথায় রাখতে হয়। তবে এখনো আলোচনার আশা আছে। মার্কিন প্রতিনিধি দলে জেডি ভ্যান্সের সাথে জ্যারেড কুশনার ও দূত স্টিভ উইটকফ থাকছেন বলে নিশ্চিত করা হয়েছে। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন পার্লামেন্ট মুখপাত্র খালিবাদ। ইরানি পার্লামেন্টের স্পিকার। আমরা তাদের কাছ থেকে যা জানি না তা হলো তারা কখন আসছে তা নিশ্চিত করলেও আমি মনে করি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও আছে। তাই সম্ভবত আমরা তাদের অবতরণের মুহূর্তেই খবর পাবো। আমরা তাদের অবতরণের মুহূর্তেই জানতে পারবো। আপনি ঠিকই বলেছেন, কারণ আমার কথোপকথন থেকেও যা বোঝা যাচ্ছে, তা হলো স্পিকার এবং ইরানি প্রতিনিধি দল যারা গত রাতে আসার কথা ছিল, ইরানি রাষ্ট্রদূতের সেই টুইটের কারণে নিরাপত্তা নিয়ে অনেক বেশি উদ্বেগ তৈরি হয়েছে। এবং সেটা স্বাভাবিক, কারণ যদিও সেখানে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি, কিন্তু বলা হয়েছিল আজ রাতেই। তাই তেহরানে কিছুটা উদ্বেগ ছিল, এবং এটাই হচ্ছে সেই কারণ যার জন্য প্রতিনিধি দল এখনো এসে পৌঁছায়নি লেবানন ছাড়া। সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে। মানে আমরা ওখানে কিছুটা কথাবার্তা আদান প্রদান শুনেছি। লেবানন, আপনি কি মনে করেন কি হতে পারে? আপনি কি মনে করেন লেবানন এই আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে? কারণ আমার মতামত কি সেটা আমি পরে বলবো, কিন্তু বিশ্লেষকরা বলবেন এখানে সম্ভাবনা রয়েছে। নেতানিয়াহু বলছেন
লেবাননের যুদ্ধবিরতি সামগ্রিক চুক্তির অন্তর্ভুক্ত নয়। এই বিষয়টা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। পাকিস্তান শুরুতে বলেছিল যে লেবানন এই যুদ্ধবিরতির অংশ, সেই 2 সপ্তাহের যুদ্ধবিরতি যা ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাগুলো এগিয়ে নিতে দিয়েছিলেন। আশা করা হচ্ছিল দীর্ঘস্থায়ী সমাধানের জন্য। অভিযোগ উঠছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে। এটা এই মুহূর্তে খুবই নাজুক একটি যুদ্ধবিরতি। আর প্রতিনিধি দলগুলোর আগমনের ব্যাপারে যেটা আপনি উল্লেখ করেছিলেন সেটাও বেশ আকর্ষণীয়, কারণ যুক্তরাষ্ট্র সবসময় বলে আসছিল যে আলোচনা হবে শনিবার। কারোলিন লেভিট প্রেস সেক্রেটারি বলছিলেন ওরা শনিবার আলোচনার জন্য সেখানে থাকবে। কি হতে পারে আনাস, এবং তুমি এটা আমার চেয়ে ভালো জানো, প্রতিনিধি দলগুলো আজ রাতেই আলোচনা শুরু করতে পারে, অথবা এমনও হতে পারে যে তারা মুখোমুখি না হয়ে কথা বলছে। মূলত লেবানন ও হরমুজ প্রণালীর বিষয়ে, যা এই মুহূর্তে আরেকটা বড় জটিলতা, আমার মনে হয় কিছু শর্তাবলী এখনো ঠিকভাবে চূড়ান্ত হয়নি এবং তা ঠিক করতে হবে যাতে পক্ষগুলো দেখা করতে পারে। আরেকটা প্রশ্ন, অবশ্যই বড় প্রশ্ন, সেটা হলো তারা কি মুখোমুখি দেখা করবে, নাকি আমরা যেটাকে শাটল কূটনীতি বলি সেটা হবে, যেখানে ইরান এক ঘরে থাকবে আর যুক্তরাষ্ট্র আরেক ঘরে, আর বার্তা এক ঘর থেকে আরেক ঘরে পৌঁছে দেওয়া হবে। সম্ভাব্যভাবে যদি সেটা হয় তাহলে আমি মনে করি পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে। কিন্তু এই মুহূর্তে অনেক কিছুই আছে যা আমরা জানি না। আমি মনে করি আগামী কয়েক ঘন্টার মধ্যে বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে উঠবে এবং অবশ্যই রাতের মধ্য দিয়ে স্পষ্ট হবে। তাহলে লেবানন নিয়ে আমার বোঝাপড়া অনুযায়ী জেমস শুধু যোগ করতে চাই, লেবানন খুব বড় ঝুঁকি। আলোচনাগুলো ভেস্তে যাওয়ার জন্য এটা অনেক বড় ঝুঁকি, এবং আমি মনে করি এই মুহূর্তে কোনো পক্ষই, যখন বলছি কোনো পক্ষই, তার মধ্যে ইরানিও রয়েছে, আলোচনাগুলো ভেস্তে দিতে লেবানন ইস্যু সামনে আনার জন্য প্রস্তুত নয়, কারণ তারা এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে। কিন্তু আপনি যে আলোচনার প্রসঙ্গ তুলেছেন, অর্থাৎ সরাসরি আলোচনা হবে কিনা এবং আলোচনা ও পরোক্ষ আলোচনা হবে কিনা, তাহলে আমার মনে হয় মজার বিষয় হলো, যেহেতু সীমা খুবই কম এবং এটি মূলত 2 পক্ষের মধ্যে একটি আলোচনা, ইসলামাবাদ বলছে তারা কেবল স্বাগতিক, এবং যেহেতু তারা স্বাগতিক, তাই ইসলামাবাদ বলছে দেখুন আমরা শর্ত চাপিয়ে দেব না। আপনি যদি সরাসরি বা পরোক্ষভাবে কথা বলতে চান সেটা পুরোপুরি আপনার ইচ্ছা, এটা আপনার সিদ্ধান্ত, আর আমরা এখানে শুধু সহায়তা করার জন্যই আছি। তো আপনি কখন কথা বলতে চান? বিকেল না ভোর 5টায় কথা বলবেন, এটা ইরান যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার, শুধু আমাদের সময়টা জানিয়ে দিন। আপনারা এই ঘরেই আছেন, আমরা আপনাদের জন্য এই বড় হলটা দিতে প্রস্তুত। এটাই আমরা গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছ থেকেও শুনেছি। যখন আমরা প্রেস ব্রিফিং এ জানতে চেয়েছিলাম, আপনি জানেন, তখন আশাবাদ ছিল এবং আমরা বুঝতে পারি যে এটা সম্ভবত আরো আগেই ঘটতে পারত। আমার মনে হয় গত সপ্তাহে পাকিস্তানে এটা ঘটবে বলে আশাবাদ ছিল, তা হয়নি। আর মুখপাত্র আমাদের বলেছিলেন, আপনারা জানেন আলোচনার সময়সূচি নির্ধারণ করা যুক্তরাষ্ট্র ও ইরানের ওপর নির্ভর করছে। আপনি ঠিকই বলেছেন যে তারা চায় না যেন কোনো কিছু আলোচনা ভণ্ডুল করে দেয়। এটা অনেকটা সদিচ্ছার উপরও নির্ভর করে এবং প্রতিটি পক্ষ অন্য পক্ষের সদিচ্ছা কিভাবে ব্যাখ্যা করে তার উপরও। কিন্তু যেমনটা বললাম, আমরা আগেও অনেক আলোচনা কভার করেছি, আমরা আগেও অনেক দর কষাকষি কভার করেছি। আর কে জানে এই মুহূর্তে পর্দার আড়ালে কি হচ্ছে। আপনি পাকিস্তান প্রসঙ্গে শেষ যে পয়েন্টটি বললেন সেটার সাথে যোগ করতে চাই, আমার মনে হয় ইসলামাবাদ চায় না যেন তাদেরকে মধ্যস্থতাকারীর ম্যান্ডেটের বাইরে কিছু করতে দেখা যায়। ইসলামাবাদ এটা খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে। তাই এখানে কিছুটা আশাবাদ আছে যে প্রতিনিধি দলগুলো শীঘ্রই এখানে আসবে এবং লেবানন যেন পথভ্রষ্ট না হয়। আমরাও এখনো তাদের আসার অপেক্ষায় আছি। তবে দর্শকদের এশিয়া ওয়ানের সাথেই থাকতে হবে, কারণ আমি আনাস মালিক এবং জেমস অনিশ এখান থেকে আপনাদের জন্য সব লাইভ ও এক্সক্লুসিভ আপডেট নিয়ে আসছি। আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 200 মিটার দূরেই এই আলোচনা অনুষ্ঠিত হবে। তাই চারপাশে অনেক আশা দেখা যাচ্ছে। আগামী কয়েক ঘন্টায় আরও নির্দিষ্ট কিছু বাস্তবায়িত হবে এবং এশিয়া ওয়ানের পর্দায় আরও অনেক কিছু যোগ হবে। সাথেই থাকুন, ফিরছি স্টুডিওতে।